চ্যাপ্টার 2 আর কি। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্ট। এখানে আমরা বলেছিলাম গতদিনই আমরা ক্লাসগুলিতে বলতেছিলাম যে একটা এজেন্ট বলতে গেলে তার ভিতরে আসলে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে তার কোনো কিছু শোনা যাচ্ছে না কথা? যে একটা এজেন্ট হলে তার ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে যে এনভায়রনমেন্টকে বোঝার জন্য, তার এনভায়রনমেন্টকে পারসিভ করার জন্য তার সেন্সর থাকতে হবে, এবং কোনো কাজ করার জন্য, কোনো অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করার জন্য তার আসলে অ্যাকচুয়েটর থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে তাকে এজেন্ট বলবো। আর ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে গেলে তার ভিতর আসলে এজেন্ট প্রোগ্রামটা থাকতে হবে। আমি কথা ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। শুধু যদি এজেন্ট বলি, তার ভিতরে এই দুইটা রিকোয়ারমেন্ট আছে আমাদের। একটা হচ্ছে এনভায়রনমেন্টটাকে পারসিভ করার জন্য, এনভায়রনমেন্টটাকে বুঝতে পারার জন্য তার সেন্সর থাকতে হবে, আর কিছু কাজ করার জন্য তার আসলে অ্যাকচুয়েটর থাকতে হবে। তো এই দুইটা জিনিস থাকলে তাকে আমরা এজেন্ট বলবো। আর যখন আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট বলবো তখন তার ভিতরে আসলে একটা প্রোগ্রাম থাকতে হবে, যেটাকে আমরা গতদিন বলেছিলাম যে এটাকে বলে এজেন্ট প্রোগ্রাম। এক্সাম্পল হিসেবে আমরা বলছি যে হিউম্যান একটা এজেন্ট, একটা রোবট যার ভিতরে ক্যামেরা আছে এবং মোটর আছে, সেটা একটা এজেন্ট হতে পারে। একটা থার্মোস্টেট যেটা রুম টেম্পারেচারকে ডিটেক্ট করে, এটা এজেন্ট হতে পারে। এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, দেখো যে এখানে একটা এজেন্টের ছবি দেওয়া আছে। তো সে সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে সে ধারণাগুলি পায় সেন্সর দিয়ে। আর ধারণাগুলি পাওয়ার পরে এই যে মাঝখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না, এই প্রশ্নবোধক চিহ্নটা যেটা এখানে হচ্ছে যে আমাদের যে সেন্সর থেকে যে ইনফরমেশনটা পেলো, এই ইনফরমেশনটাকে প্রসেস করে সে একটা অ্যাকশনকে চিন্তা করতেছে, সেই অ্যাকশনটাকে ইমপ্লিমেন্ট করতেছে একটা অ্যাকচুয়েটর দিয়ে, যেটা এনভায়রনমেন্টের উপরে। আমি যেটা গত ক্লাসে বলছিলাম যে আমরা বলেছিলাম যে যখন আমরা দেখি যে খুব গরম লাগছে, খুবই গরম, তো এটা আমরা আসলে অনুভব করি হচ্ছে আমাদের স্কিন দিয়ে, আমাদের অনুভূতি দিয়ে অনুভব করি যে খুব গরম লাগছে। তো এইগুলো হচ্ছে আমাদের সেন্সর হিসেবে কাজ করে। এই খুব গরম লাগলে আমরা যেটা করি যে আমরা ফ্যানটাকে অন করি, অথবা এয়ার কন্ডিশনটাকে অন করি, অথবা আমরা ধরো কোনো ঠান্ডা জায়গাতে যাই। এটা হচ্ছে অ্যাকশন। তাহলে এইটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাইলে একটা এজেন্টের ফাংশন হবে পি থেকে এ, তাই না? পি ইমপ্লাইস এ, এটা কি বোঝা গেছে? এজেন্টের যে ফাংশন, এই ফাংশনটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই তাহলে বলবো আমরা পি ইমপ্লিকেশন এ। পি দিয়ে হচ্ছে পারসেপ্ট, যেটা সে সেন্সর দিয়ে যে জিনিসটা গ্রহণ করছে, আর এ দিয়ে হচ্ছে অ্যাকশন। তার মানে সেন্সরি ইনফরমেশন থেকে অ্যাকশনের একটা ট্রান্সফরমেশন, সেটাই হচ্ছে আসলে এজেন্ট ফাংশন। আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, তাহলে আমার মনে হয় যে তোমাদের জন্য একটু বুঝতে সহজ হবে। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়।
একজন ছাত্রের সিজিপিএ হচ্ছে 3.7, এটার মানে হচ্ছে সে গুড স্টুডেন্ট, তাই না? কি বলো? সবাই কি বুঝতে পারছো এটা? আচ্ছা, তার মানে হচ্ছে এই যে সিজিপিএ যেটা, এই সিজিপিএ রেসপেক্টে কিন্তু তুমি তাকে গুড বলতেছো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি বললাম যে এরকম ধরো অনেকগুলি আমাদের আছে। এখন আমি বললাম যে আজকের টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি ফারেনহাইট। এইটার মানে কি, হট না? জি স্যার, হট স্যার। আমরা এখন বলতেছি, দেখো একটা এজেন্ট যে ইনফরমেশনটা সেন্সর দিয়ে সে পারসিভ করে, এইটাকে আমি বলতেছি পি। মনে করো আমাদের একটা এজেন্ট আছে, যে এজেন্টের ভিতরে একটা টেম্পারেচার সেন্সর আছে। টেম্পারেচার সেন্সর দিয়ে সে দেখলো যে আজকের টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা সে সেন্সর দিয়ে মেজার করলো। মেজার করার পরে সে বলল ভেরি হট। তার মানে হচ্ছে এই হট শব্দটা যে সে উচ্চারণ করছে, এই উচ্চারণ করার জন্য কিন্তু তার যে ইনফরমেশন দ্যাট ইজ 39 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ইনফরমেশনটাই কিন্তু তাকে হট বলতে সাহায্য করছে না, তাই নয় কি? বা হট বলতে তাকে বাধ্য করেছে। জি আমরা স্যার। যে একটা এজেন্টের যে ফাংশন, এইটাকে যদি এফ বলি, তাহলে এফ এর মানে হচ্ছে বেসিক্যালি এই পি থেকে এ। সবাই বুঝতে পারছো? তার মানে সে যেটা পারসিভ করতেছে, সেন্সর দিয়ে যেটা পারসিভ করতেছে, এই পারসেপশনের এগেইনস্টে সে একটা অ্যাকশনকে আসলে চুজ করে। যেমন ধরো আমাদের যে এজেন্টটা আছে, এই এজেন্টটা বিভিন্ন টেম্পারেচারের রেসপেক্টে সে বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে। কখনো বলে সে হট, কখনো বলে ভেরি হট, কখনো বলে কমফোর্টেবল, কখনো বলে কোল্ড, কখনো বলে ভেরি কোল্ড। এই শব্দগুলি সে উচ্চারণ করে। একটা বলেছে সে হট বলে, আরেকটা কি বলেছে, ভেরি হট বলে, সে বলে কমফোর্টেবল, সে বলে কোল্ড, সে বলে ভেরি কোল্ড। এই জাতীয় জিনিসগুলি সে বলে। এইটা সে কখন বলে? এই টেম্পারেচারের উপরে বেসিস করে বলবে না? তার মানে হচ্ছে আমার টেম্পারেচারটা হচ্ছে সেন্সর থেকে পাবে, তাই নয় কি? আর এই শব্দগুলি সে উচ্চারণ করবে এই টেম্পারেচারের উপরে বেসিস করে, এই শব্দগুলি সে উচ্চারণ করতেছে। তাহলে এটা হচ্ছে তার অ্যাকশন। কথা বোঝা গেছে? তাহলে এজেন্টের ফাংশন হচ্ছে পারসেপ্টকে অ্যাকশনে আসলে রূপান্তর করা, পারসেপ্টের উপর বেসিস করে অ্যাকশনে রূপান্তর করা। কথা ক্লিয়ার? দেখো তো কেউ বুঝতে পারো নাই কেন? এরকম কেউ আসো? না স্যার, বুঝছি। এইখানে দেখো একটা ছবি দেখা আছে, একটা ফানি, একটা কার্টুনের মতো একটা ছবি দেখা আছে। তো এইটা হচ্ছে আমাদের এজেন্ট। এইখানে তার আসলে আমি সেন্সর দিয়ে তার চোখ বুঝাচ্ছি। এই চোখ দিয়ে সে এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন কালেক্ট করে। সেটা কালেক্ট করার পরে
সেই অ্যাকচুয়েটর দিয়ে সে আসলে অ্যাকচুয়েটর দিয়ে সে আসলে অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করে, যেমন হাত এবং পা, এটা হচ্ছে অ্যাকচুয়েটর। এজেন্টের যে প্রোগ্রামের কথা যেটা বলছিলাম, এজেন্টের প্রোগ্রামটা রান করে কিসের উপরে? এজেন্টের ফিজিক্যাল আর্কিটেকচারের উপরে, তাই না? গতকাল আমি তোমাদেরকে একটা রোবট দেখিয়েছিলাম, মনে পড়ে? জি স্যার। এই রোবটের ভিতরে একটা মোটর আছে, ধরো মোটরটা দিয়ে সে, আমরা যে রোবটগুলি তোমাদের কয়েকটা ইয়েও দেখিয়েছি, আমি কয়েকটা ভিডিও ক্লিপও দেখিয়েছি, রোবটগুলি মুভ করে। তো মুভ করার জন্য তার মোটর লাগে না, চাকাগুলি ঘোরানোর জন্য? জি স্যার, লাগে স্যার। আচ্ছা, আবার দেখো এই চাকাগুলি ঘোরানোর জন্য মোটর লাগে, মোটরের জন্য কি ইলেকট্রিক পাওয়ার লাগবে না? লাগবে স্যার। তো পাওয়ারের জন্য লাগতে গেলে তার ব্যাটারি বা কিছু একটা থাকতে হবে না? জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলো, এখন ডানে ঘুরবে না বামে ঘুরবে এই সিদ্ধান্তটা কে দিবে? এজেন্ট স্যার। এজেন্ট প্রোগ্রাম দিবে, তাই না? জি স্যার। তো প্রোগ্রাম তো এটা অটোমেটিক্যালি বলবে না, তো প্রোগ্রামটাকে রান করার জন্য তাহলে ওই এজেন্টের ভিতরে সিপিইউ থাকতে হবে না? জি স্যার। মেমোরি থাকতে হবে না? জি স্যার, চিপ থাকতে হবে। হ্যাঁ, সিপিইউ মেমোরি সব আছে। আচ্ছা, এজেন্টে যে টেম্পারেচারটা যে পাইলো, এটা কি দিয়ে বলে? সে সেন্সর দিয়ে পাবেন? জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো, আমরা এজেন্ট বলতে যেটা বলছি যে আর্কিটেকচার প্লাস প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে এটা ইন্টেলিজেন্ট এজেন্ট হবে, এই প্রোগ্রামটা যদি ইন্টেলিজেন্ট না হয় তাহলে ইন্টেলিজেন্ট এজেন্ট হবে না। একটা জিনিস দেখো, আমরা পারসেপ্ট এবং অ্যাকশন, এটার জন্য একটা লুক আপ টেবিল ব্যবহার করতে পারি না? জি স্যার। যেমন ধরো আমরা বললাম 40 ডিগ্রি টেম্পারেচার হলে হট, 45 ডিগ্রি হলে ভেরি হট, 20 ডিগ্রি হলে কমফোর্টেবল, 15 ডিগ্রি হলে কোল্ড, 5 ডিগ্রি হলে ভেরি কোল্ড। তাহলে এটা একটা টেবিল না? জি স্যার। সবাই কি আমার কথা বুঝতে পারছো ভাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই টেবিলটাকে আমরা বলছি লুক আপ টেবিল। এই টেবিলটাকে বলছি লুক আপ টেবিল। লুক আপ টেবিল। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই লুক আপ টেবিল দেখে যদি এজেন্ট উচ্চারণ, মানে এজেন্ট যদি কোনো সিদ্ধান্ত দেয়, এইটাকে আমরা আসলে ইন্টেলিজেন্ট এজেন্ট বলবো না, কারণ সে আসলে একটা ভ্যালু দেখে সে একটা অ্যান্সার জেনারেট করতেছে, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, এখন লুক আপ টেবিলের অসুবিধাটা কি হচ্ছে দেখো, আমাদের এখানে আছে, আমি একটু তোমার জাস্ট লিখেই দেখাই তাহলে সুবিধা হবে মনে হয়। সবাই দেখা যাচ্ছে এটা ভাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন মনে করো আজকের টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি, তখন তুমি এজেন্ট কি বলবে, কিছু বলতে পারবে? না স্যার, সে টেবিল ফলো করলে বলতে পারবে না স্যার। হ্যাঁ, তো
এইটা হচ্ছে আমাদের যদি এজেন্ট প্রোগ্রাম হিসেবে যদি আমি একটা লুকআপ টেবিল ব্যবহার করি, তো লুকআপ টেবিলের প্রবলেম হচ্ছে এইটা যে প্রত্যেকটা জিনিস তোমাকে আসলে এক্সপ্লিসিটলি অ্যাসাইন করে দিতে হবে। তুমি যদি প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লিসিটলি অ্যাসাইন করে না দাও, তাহলে লুকআপ টেবিল থেকে কোনো ইনফরমেশন তুমি আসলে যদি টেবিলের ভিতর না থাকে সে দিতে পারবে না। আর এই লুকআপ টেবিলের এন্ট্রিটা কি অনেক বড় হতে পারে না? জি স্যার, প্রতিটা ছোট ছোট জিনিসের জন্য একটা করে এন্ট্রি দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে লুকআপ টেবিলটার অসুবিধাটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন আমরা একটা ছোট্ট এজেন্টের একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো যে এইটা একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, ঠিক আছে? এই যে এটা জি স্যার। দেখা যাচ্ছে। আমাদের এখানে দুইটা রুম আছে, একটা রুম হচ্ছে এ আর একটা রুম হচ্ছে বি। ভ্যাকুয়াম ক্লিনারটা তিন ধরনের অ্যাকশন সে করতেছে, এখানে দেখা যাচ্ছে। দেখুন, অ্যাকশন মুভ লেফট, মুভ রাইট, suck up the dirt, do nothing. তার মানে এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা যেটা আছে, সে বাম দিকে মুভ করতে পারে, ডান দিকে মুভ করতে পারে। যখনই সে কোনো জিনিস ডার্টি দেখে, কোনো ময়লা দেখে, ডাস্ট দেখে, তখন সে এটাকে আসলে কনজিউম করে ফেলে। এইভাবে যদি সে ময়লা দেখে সব কনজিউম করে, একসময় রুম এটা একদম পরিষ্কার হয়ে যাবে না? জি স্যার। তো পরিষ্কার হয়ে গেলে তার কাজ কি হবে? বি রুমে যাওয়া না? জি। জি স্যার। এখন মনে করো আমরা রুম এ তে আছি, এবং এই রুমের অবস্থাটা হচ্ছে ক্লিন। তাহলে তার কাজ কি হবে? বি রুমে যাওয়া না? তো আমাদের রুম বিটা কি রাইটে আছে না এখানে? জি স্যার। তাহলে দেখো, এ রুমটা যদি ক্লিন থাকে, সে আছে এতে এবং রুমটা ক্লিন, তো তার অ্যাকশনটা হবে রাইট, রাইট মুভমেন্ট। তার মানে ডান দিকের ঘরে যাওয়া, বিতে যাওয়া। যদি সে এতে থাকে এবং রুমটা যদি ডার্টি থাকে, তার কাজ হবে এটাকে সাক করা। যদি রুম বিতে থাকে সে এবং এটা ক্লিন থাকে, তাহলে তার কাজ হবে লেফট মুভ করা, তার মানে এ রুমে যাওয়া, তাই না? স্যার। যদি বিতে থাকে এবং ডার্টি থাকে, তাহলে কি সে সাক করবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, রুম এ তে যদি থাকে, সে দুই জায়গাতে দেখছে এই রুমটা ক্লিন, তাহলে তার কাজ হবে ডানে যাওয়া। আবার এখানে যদি দেখো যে একটা লোকেশন, রুম এর একটা জায়গা পরিষ্কার আছে, আরেকটা জায়গা ডার্টি আছে, তাহলে একটা জায়গা পরিষ্কার থাকলে আরেকটা জায়গা ডার্টি থাকলে সে কি পাশের রুমে যাবে? না স্যার। না স্যার। তাহলে এইটাকে আমরা বলতেছি পারসেপ্ট সিকোয়েন্স। এই পারসেপশন দিয়ে আমরা বলতেছি যে সে পারসেপশন দিয়ে হচ্ছে এনভায়রনমেন্টের ইনফরমেশনটা সে কালেক্ট করে, আর অ্যাকশন দিয়ে বলতেছি যেটাকে সে ইমপ্লিমেন্ট করে। আমি যেটা একটু আগে তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে লুকআপ টেবিলটা ছোট প্রবলেমের জন্য ফাইন আছে, তাই না? জি স্যার। কিন্তু যদি অনেকগুলি ডাটা থাকে, তাহলে প্রত্যেকটা ডাটা এন্ট্রি করা এটা কি অনেক বড় একটা বিষয় হবে না? জি। এবং প্রত্যেকটা এন্ট্রিকে দেখে দেখে একটা জায়গাতে একটা সিলেক্ট করা, এটা টাইম কনজিউমিং হবে, তাই নয় কি? জি স্যার। আমরা অলরেডি প্রথম চ্যাপ্টারে দেখেছি যে রেশনাল এজেন্ট বলতে আমরা যেটা মিন করতেছি, an agent that does the right thing.
তো এই কোনটা রাইট এবং কোনটা রং এইটাকে বোঝার জন্য একটা পারফরমেন্স মেজার লাগবে না? জি স্যার। পারফরমেন্স মেজারের জন্য আমাদের আসলে একটা যে কোনো একটা ফাংশনকে আমাদের আসলে আমাদের ডিফাইন করতে হবে। আমি আবার তোমার একটা স্লাইডের ভিতরে একটা ছোট জিনিস লিখে এটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই। সবাই লিখতে পারতেছো? সবাই একটু লিখো। জি স্যার। সবাই লিখছো? জি স্যার। জি স্যার। এখন সবাই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। এইটা একটু বুঝতে পারলে আমাদের অনেক জায়গাতে আমরা সুবিধা পাবো। কারণ অনেক জিনিস আছে আমাদেরকে নিজেদেরকে আসলে তৈরি করতে হবে। আমরা গতদিন যে রোবটটা দেখিয়েছিলাম, আমরা ক্যাপেরা রোবটের কিছু ডেমনস্ট্রেশনে দেখিয়েছিলাম। ধরো আমাদের একটা রোবট আছে, তার কাজ হচ্ছে সবাই দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা একটা রোবটকে একটা এনভায়রনমেন্টের ভিতরে রেখেছি, তাকে তিনটা কাজের জন্য তাকে বলতেছি। তার কাজ হচ্ছে ওইখানে যে অবস্টাকল আছে সেগুলিকে সে অ্যাভয়েড করা। তার মানে হচ্ছে সে কোনো জায়গাতে যদি কোনো কিছু পায় সেটা থেকে দূরে থাকা। আরেকটা জিনিস তাকে আমরা চাই, সে যাতে
অ্যাজ স্ট্রেট অ্যাজ পসিবল সে মুভ করে, ডানে বামে সে বেশি না ঘুরে। বুঝতে পারছো? জি স্যার। আর অ্যাজ মাচ অ্যাজ পসিবল সে যাতে আসলে ট্রাভেল করে। এখন এইরকম একটা রোবটকে যদি তুমি কোনো একটা এনভায়রনমেন্টের ভিতরে ছাড়ো, তার পারফরমেন্সটা মেজার করার জন্য আসলে এরকম একটা ফাংশন লাগবে। আমাদের দেখো প্রথমে ছিল যে অ্যাভয়েড অবস্টাকল, তাই না? জি স্যার। আচ্ছা, অ্যাভয়েড অবস্টাকল, সে একটা অবস্টাকলকে অ্যাভয়েড করতে পারছে কিনা এইটা আমি বুঝতে পারবো আসলে তার সেন্সরের ইনফরমেশন থেকে। এরকম ধরো সে যদি একটা অবস্টাকলের সামনে থাকে, তাহলে সেন্সর ডিটেক্ট করবে না যে সামনে অবস্টাকল আছে? জি স্যার। আচ্ছা, আমি এখন তোমাদেরকে দেখি একটা ভিডিও ক্লিপ দেখাতে পারি কিনা, তাহলে একটু তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। একটু আমাকে 2 মিনিট একটু সময় দাও কাইন্ডলি, হ্যাঁ? তোমরা কি দেখতেছো? জি স্যার। দেখা যায়। জি স্যার। সে অবস্টাকল গুলিকে ইয়ে করে চলে যাচ্ছে না? দেখো তার পাশে কিন্তু যাচ্ছে না সে। আমি তাহলে এটা একটু স্টপ করে আমাদের স্লাইডে যাই, ঠিক আছে? হ্যালো। ওকে স্যার। ওকে, এখন আমি আমাদের ওই ইকুয়েশনটার ভিতরে যাই, তাহলে তুমি বুঝতে পারবা। আমরা বলেছিলাম যে অ্যাভয়েড অবস্টাকল করো। অবস্টাকল যদি থাকে, অবস্টাকলের সে কাছে থাকলে তার সেন্সরের ভ্যালুটা আসলে বড় হবে। আমি ধরলাম যে সেন্সরের ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। মিনিমাম ভ্যালু 0 মানে সে অবস্টাকল থেকে অনেক দূরে আছে। তোমরা মনে হয় আমাদের ক্লাসগুলির সাথে সাথে একটু ভিজুয়ালাইজেশন করার চিন্তা করতে হবে মনে মনে। তুমি দেখো, তুমি ক্যামেরা দিয়ে যখন ছবি তোলো, ক্যামেরার লেন্সের একটা ডিস্টেন্স কাভারের একটা তার ইয়ে আছে না, বিষয় আছে না? জি স্যার। এটা কি অনেক দূরে দেখতে পারবে? তুমি যত ইচ্ছা তত দূরে চালিয়ে দেখতে পারবে? ব্লার হয়ে যাবে। না স্যার, তার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দেখবে স্যার। তো সেই জন্য সে যদি অবস্টাকল থেকে দূরে থাকে, সেন্সর আসলে কিছু দেখবে না, সে বলবে যে জায়গা ফাঁকা। তার মানে সেন্সরের ভ্যালু 0 হবে। আর সে যদি অবস্টাকলের কাছে থাকে, যেটা তার রেঞ্জের ভিতরে, সেন্সিং রেঞ্জের ভিতরে, তখন তার একটা ভ্যালু পাওয়া যাবে। তো 1 - দিয়ে কি আমরা বুঝাচ্ছি না যে সে ইয়া থেকে কত দূরে বা কত কাছে আছে জি স্যার। অবস্টাকল থেকে? জি স্যার। তাহলে এই টার্মটার ভ্যালু 1 হওয়া মানে হচ্ছে সে
অবস্টাকল থেকে দূরে আছে? স্যার স্লাইড দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, স্লাইড শেয়ার নেই স্যার। স্লাইড শেয়ার নাই, না স্যার। এখন আছে? এখন ঠিক আছে। জি স্যার। 1 মাইনাস এস মানে কি? অবস্টাকল থেকে কতটা দূরে আছে অথবা কতটা কাছে আছে এটা বোঝা যাবে না? দূরে থাকলে এটার ভ্যালু কত হবে? স্যার 0 স্যার 0 কম হবে থেকে অনেক। দূরে থাকলে এটার ভ্যালু 1 হবে, কারণ 1 মাইনাস এস, এস এর ভ্যালু তো 0, তাহলে 1 মাইনাস এস মানে কি 1 হবে না? জি স্যার জি স্যার। আচ্ছা, আমরা বলতেছি মুভিং অ্যাজ স্ট্রেইট অ্যাজ পসিবল। যখন আমরা গাড়ি সোজা চলে তখন দুইটা চাকা, যদি দুই চাকার একটা গাড়ি হয় তাহলে কি দুইটা চাকার একই দিকে মুভ করে না? জি স্যার। যখন তুমি চাকাটা ডানে ঘুরাও, তুমি যদি চিন্তা করে দেখো, যখন চাকাটা ডানে ঘুরাও তখন একটা চাকা কিন্তু স্টপ থাকে, আরেকটা চাকা ঘুরতেছে, তাই না? জি স্যার। আবার যখন তুমি বামে ঘুরাও তখন বামের চাকাটা ঘুরতেছে, ডানের চাকাটা কিন্তু স্টপ থাকতেছে। আমরা ভি বলতেছি দুইটা যে হুইল আছে, তার যে দুইটা চাকা আছে, এই দুইটা চাকার স্পিডের ডিফারেন্স। যখন সে সামনের দিকে মুভ করবে তখন তার স্পিডের ডিফারেন্স কি শূন্য হবে না? দুইটা চাকা একই গতিতে ঘুরবে না নাকি? জি স্যার শূন্য। যদি সে ঘূর্ণায়মান থাকে ডানে ঘুরে, তাহলে দুইটা চাকার ডিফারেন্স কি পার্থক্য হবে না? জি স্যার। তাহলে এইটা দিয়ে আমরা এই 1 মাইনাস ভি দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি যে এইটা সোজা চলে কিনা, এইটাকে ইন্ডিকেট করতে চাচ্ছি। কথা ক্লিয়ার? জি স্যার। আর যে ডি আছে, ডি দিয়ে আমরা দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, ডি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে এটা আমাদের বইয়ে নাই, আমি তোমাদেরকে ওই রোবটের ডেমনস্ট্রেশনটা দেখালাম, আর সাথে তার জন্য একটা, এই যে আমরা বলেছিলাম যে রেশনাল এজেন্টের সে রাইট থিঙ্ক করে না রং থিঙ্ক করে, এটাকে মেজার করার জন্য একটা ইভালুয়েশন ফাংশন আমাদেরকে ডিজাইন করতে হবে। আমি তোমাদের ডেমনস্ট্রেশনের সাথে এই ফাংশনের ডিজাইনটা তোমাদেরকে দেখালাম। এখন তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত আমাকে বলতে পারো। আমি ফার্দার এই জিনিসগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না, কারণ এই জায়গায় এই জিনিসগুলি আমরা বিভিন্ন জায়গাতে আসবে, আমি ধরবো যে এই জিনিসগুলি তোমরা বুঝেছো আর কি। যদি কারো কোনো বক্তব্য থাকে এটা আমাকে বলতে পারো। আমরা বলেছিলাম একটা রেশনাল এজেন্ট মানে যে হচ্ছে দ্যাট ডাজ দ্য রাইট থিং, তাই না? রাইট এবং রং মেজার করার জন্য আমাদের একটা একটা প্যারামিটার লাগবে না? কি লাগবে? স্যার লাগবে। একজন স্টুডেন্ট ভালো না খারাপ তার জন্য একটা প্যারামিটার ব্যবহার করি না, তার সিজিপিএ ভালো না খারাপ? তো কখনো কখনো আমি যে ফাংশনটা তোমাদেরকে দেখালাম এইখানে কিন্তু তিনটা জিনিস ছিল, একটা না, শুধু সিজিপিএ না। এইখানে ছিল যে সে অবস্টাকলগুলিকে অ্যাভয়েড করতে হবে, সে ঘুরতে পারবে না, সে অ্যাজ স্ট্রেট অ্যাজ পসিবল মুভ করতে হবে, এবং সে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, তাই না? জি স্যার। তাহলে এই তিনটার সমন্বয় দিয়ে
আমরা একটা ইভালুয়েশন ফাংশন বা স্কোরিং ফাংশন বা অবজেক্টিভ ফাংশন যাই বলি না কেন আমরা কিন্তু তৈরি করতে পারবো। কথা ক্লিয়ার? এটাকে আমরা বলতে পারি ইভালুয়েশন স্কোরিং অথবা অবজেক্টিভ ফাংশন। এটা সবাই একটু হাতে লিখে নাও। এই পিয়ারি, কালকে থেকে তুমি সবাইকে এটাতে ক্লিয়ার হয়েছে ভাই? দেখো তো। জি স্যার। জি স্যার। যেমন ধরো আমরা যদি বলি যে আমি একটা স্টুডেন্ট গুড না ব্যাড এটা মেজার করার জন্য তার সিজিপিএ দেখবো সে ক্লাসে ঠিক মতো আসে কিনা, দেখবো যে ইউনিভার্সিটিতে তার কোনো ডিসিপ্লিনারি কোনো রেকর্ড খারাপ আছে কিনা, তাহলে সেটাকে কি স্ট্রেট একটা জিনিস দিয়ে মেজার করা যাবে? না স্যার। না স্যার। তার জন্য 2-3টা ফ্যাক্টর লাগবে স্যার। হ্যাঁ, এবং এই সবগুলিকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে না কিছু দিয়ে? তাহলে আমরা রেশনাল এজেন্টের বিহেভিয়ারটাকে মেজার করার জন্য পারফরমেন্স মেজারের একটা ফাংশন যদি তৈরি করতে হয়, তাহলে এই ফাংশনটা কিভাবে তৈরি করা যায় এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আমরা এই তিনটা ফ্যাক্টরকে যোগ করতে পারতাম, যোগ না করে গুণ করার কারণটা কি বলো দেখি? ধরো 1 - s প্লাস 1 - b প্লাস d বলতে পারতাম না? জি স্যার। যোগ না করে গুণ করলাম কেন, কে বলতে পারবা দেখি, একটু বলো দেখি। একটা জিরো হলে পুরোটা জিরো হয়ে যাবে। যোগ করলে আসলে আমি প্রত্যেককে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হইতো না, বুঝতে পারছো? জি ধরো স্যার। ডিস্টেন্সের ভ্যালু অনেক বেশি, সেখানে 1 - s এর ভ্যালু অনেক কম, তাহলে 1 - s এর ভ্যালু কম হইলেও আসলে ডিস্টেন্সটা বড় হওয়ার কারণে এটা বোঝা যেত না। তো কখন যোগ হবে কখন গুণ হবে এইটাও কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা একটু নিজেরা চিন্তা করবা, ঠিক আছে? জি স্যার। তো এখানে আমরা ওই কিছু শব্দ, বাংলা শব্দ লিখেছি তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য যে রেশনাল শব্দের মানে কি। দেখো তো এই কথাগুলি বোঝা যায় কিনা যেগুলি লেখা আছে? একটু আগে আমরা একটা ভ্যাকুয়াম ক্লিনারের এক্সাম্পল দিয়েছিলাম না? জি স্যার। আচ্ছা, এই ভ্যাকুয়াম ক্লিনারের তোমার পারফরমেন্স মেজারটা কি হইতে পারে বলো দেখি একজন?
সালমা আক্তার একটু বলো। জি স্যার। হ্যাঁ বলো একটু দেখি। ভ্যাকুয়াম ক্লিনার যে ছিল তার জি। পারফরমেন্স মেজারটা কিরকম হতে পারে, কিরকম কি জিনিস দিয়ে আমি পারফরমেন্সটা মেজার করতে পারি? কি কি ফ্যাক্টর থাকতে পারে? হ্যাঁ স্যার সেখানে স্যার ডার্ট একটা ফ্যাক্টর থাকতে পারে স্যার। সালমা জি স্যার। বলো। স্যার বলতে পারবো না। বলতে না পারলে কিন্তু হবে না, বলতে না পারলে হবে না, মানে না পারার কোনো সুযোগ নাই, সবাইকে পারতে হবে। ভ্যাকুয়াম ক্লিনারের কাজ কি ছিল? ময়লা পরিষ্কার করা না? ময়লা পরিষ্কার করা স্যার, ময়লা একটা জি ফ্যাক্টর থাকতে জি পারে স্যার। স্যার। জি স্যার। কি পরিমাণ ময়লা সে পরিষ্কার করছে এইটা একটা ফ্যাক্টর হবে। জি আরেকটা স্যার। কি ফ্যাক্টর হতে পারে বলো দেখি সালমা? ওই ময়লাটা পরিষ্কার করতে কত সময় ময়লাটা নিয়েছে? কত সময়? জি স্যার। আর ভ্যাকুয়াম ক্লিনারটাকে রান করার জন্য কি পাওয়ার লাগে না? জি। তাহলে কত সময় লেগেছে এবং কতটা এনার্জি সে খরচ করে এটা ক্লিন করছে, কথা বুঝতে পারছো? জি স্যার। কাইন্ডলি সালমা, শুধু ক্লাসে আসলাম, থাকলাম, অ্যাসাইনমেন্ট জমা দিলাম, তাহলে কিন্তু পরীক্ষায় হবে না কাজ। আমার ভাইভাতে একদম টনটনা উত্তর দিতে হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, ভাইভা নো, এই কোর্স নো। একটু কাইন্ডলি, তোমরা কিন্তু ছাত্র হিসেবে কেউই খারাপ না, কিন্তু পড়াশোনা করার যে মানসিকতা, এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। এই অংশটা একটু আমাদেরকে আসলে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তোমরা ইনশাল্লাহ সবাই ভালো ছাত্র, সবাই ভালো করবা, কিন্তু প্রোভাইডেড যে তুমি পড়াশোনাটা একটু ঠিকভাবে করা। তাহলে দেখো, ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে পারফরমেন্স মেজার বা পারফরমেন্স মেট্রিক বা অবজেক্টিভ ফাংশন বা অবজেক্টিভ ক্রাইটেরিয়ার ভিতরে আমরা বলেছি কি পরিমাণ ডার্ট সে ক্লিন করছে, কি পরিমাণ সময় সে নিয়েছে, কি পরিমাণ ইলেকট্রিসিটি সে কনজিউম করেছে, কি পরিমাণ নয়েজ সে জেনারেট করছে। তাহলে অনেকগুলি জিনিস কিন্তু একটা পারফরমেন্স ম্যাট্রিকের ভিতরে আসতে পারে, তাই না? জি স্যার। তাহলে এই দুইটা এক্সাম্পলের পরে কি আমরা এই ফাংশনটা তৈরি করতে আমাদের খুব বেশি অসুবিধা হইলে কি অসুবিধা হওয়ার কথা? না স্যার, বোঝা গেছে স্যার। সালমা জি স্যার। এখন বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা একটা নতুন এজেন্ট সম্পর্কে বলবো। আগে বলেছিলাম রেশনাল এজেন্ট, এখন বলতেছি যে অটোনমাস এজেন্ট। একটা এজেন্টকে অটোনমাস বলবো যে তার বিহেভিয়ারটা যদি তার ওন এক্সপেরিয়েন্স দিয়ে আসলে ডিটারমাইন করা যায়।
অটোনোমাস এজেন্টটাকে বলবো যে যেই এজেন্টের বিহেভিয়ারটা আসলে ডিটারমাইন করা যায় করেছে, তার বিহেভিয়ারটা ডিটারমাইন করে সে কি কাজ করবে, এইটা সে করে হচ্ছে তার নিজের এক্সপেরিয়েন্সের উপর থেকে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করেছিলাম যে লুক আপ টেবিল, এইটা কি অটোনোমাস এজেন্ট হবে? না স্যার। কারণ সে হচ্ছে, তুমি তাকে দিয়ে দিচ্ছ, স্যার তোমার জিনিসটা দিয়ে সে কাজ করতেছে, তাই নয় কি? জি স্যার। স্যার কোনটা অটোনমাস হবে না কথাটা বুঝতে পারিনি। অটোনোমাস হবে হচ্ছে যদি এজেন্ট তার নিজের এক্সপেরিয়েন্সটাকে ব্যবহার করে সে তার অ্যাকশনগুলিকে ইমপ্লিমেন্ট করে বা জেনারেট করে। আমি অটোনোমাসে একটু পরে আবার আসব। এখন আমি একটা ডেসক্রিপশন সম্পর্কে আলোচনা করব। সেই ডেসক্রিপশনটা বলি আমরা পিএস ডেসক্রিপশন। পি দিয়ে হচ্ছে পারফরমেন্স মেজার, ই দিয়ে হচ্ছে এনভায়রনমেন্ট, এ দিয়ে হচ্ছে অ্যাকচুয়েটর, আর এস দিয়ে হচ্ছে সেন্সর। অ্যাকচুয়েটর দিয়ে আমরা কি কাজ করি? অ্যাকশন নেই স্যার। অ্যাকশন ইমপ্লিমেন্ট করি। সেন্সর পারসিভ করি স্যার। সেন্সর দিয়ে এনভায়রনমেন্টটাকে পারসিভ করি, তাই না? জি স্যার। আমরা এখন বলতেছি যে আমরা একটা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার যে আছে তার জন্য এই পিএস ডেসক্রিপশন আমরা দিব। পিএস ডেসক্রিপশন দেওয়ার ভিতরে আমরা এই অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারের জন্য তার পারফরমেন্স মেজারটা কি হবে সেটা বলবো, তার এনভায়রনমেন্ট কি হবে সেটা বলবো, তার অ্যাকচুয়েটর কি হবে সেটা বলবো, তার সেন্সর কি হবে সেটা বলবো। এইখানে দেখো অটোমেটেড ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে পারফরমেন্স মেজারের ক্ষেত্রে আমরা বলতেছি যে সে সেফলি ড্রাইভ করতে হবে, তার ড্রাইভিংটা ফাস্ট হতে হবে, সে লিগ্যাল ইস্যুস গুলি তাকে দেখতে হবে, তার মানে সে ট্রাফিক সিগন্যাল গুলিকে ঠিকঠাক ভাবে মানতে হবে, তার জার্নিটা সে যে রাস্তায় মুভ করবে তার এই মুভমেন্টের কারণে তার প্যাসেঞ্জারটার কমফোর্টেবলনেসটা থাকতে হবে, আর হচ্ছে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ হতে হবে। প্রফিটটা ম্যাক্সিমাইজ হওয়ার মানে হচ্ছে তার ফুয়েল কনজাম্পশনটা কম হতে হবে, ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার কম সময় ব্যবহার করতে হবে, তার ডিস্টেন্সে কম ট্রাভেল করতে হবে। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে এনভায়রনমেন্টের ক্ষেত্রে তার এনভায়রনমেন্টের ক্ষেত্রে রাস্তা আছে, সে যেই রাস্তায় যাবে সেই রাস্তায় তো আরো গাড়ি টাড়ি থাকতে পারে না? জি স্যার। সেই রাস্তার ভিতরে পথচারী থাকতে পারে না? জি স্যার। এই জাতীয় জিনিসগুলি হচ্ছে এনভায়রনমেন্টের অন্তর্ভুক্ত। অ্যাকচুয়েটর বলতে যেটা আমরা মিন করছি স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক, সিগন্যাল, হর্ন, এই জাতীয় জিনিসগুলি। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার সেন্সর বলতে যেটা মিন করছি তার ক্ষেত্রে ক্যামেরা থাকতে পারে, তার ক্ষেত্রে স্পিড মিটার থাকতে পারে, তার ক্ষেত্রে জিপিএস সিস্টেম থাকতে পারে, ইঞ্জিনের জিনিসপত্রগুলি দেখার জন্য তার ইঞ্জিনের সেন্সর থাকতে পারে, কিবোর্ড থাকতে পারে। কথা ক্লিয়ার? জি স্যার।
এখন আমরা একটা মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, এইটার জন্য একটা পিএস ডেসক্রিপশন আমরা লিখতে চাই। পারফরমেন্স মেজারের ভিতরে থাকবে যে যেই পেশেন্টটা এখানে ভর্তি করেছি বা যেই পেশেন্টটাকে ডায়াগনোসিস করতেছি তার হেলদিনেসটা ইমপ্রুভ করা যায় কিনা, তার কস্টটাকে মিনিমাইজ করা যায় কিনা, তার জন্য যে চিকিৎসা ব্যবস্থা আমি সাজেস্ট করতেছি এটা মিনিমাম কস্টের কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা। কথা কি বোঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। জি স্যার। এনভায়রনমেন্ট হিসেবে আসবে পেশেন্ট, হসপিটাল এবং স্টাফ, এই জাতীয় জিনিসগুলি। অ্যাকচুয়েটের হিসেবে যেটা আসবে, একটা স্ক্রিনে তার টেস্টের রেজাল্টগুলি আমি ডিসপ্লে করতেছি, তাকে কোনো কোশ্চেন করতেছি, তাকে কোনো ট্রিটমেন্টের জিনিস সাজেস্ট করতেছি, এই স্ক্রিন যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়েটার। সেন্সর হচ্ছে তার ডাটাগুলি এন্ট্রি করতে হবে না সিস্টেমের ভিতরে। জি স্যার। পেশেন্ট যে অ্যান্সার দিবে সেই অ্যান্সারগুলি ইয়ে করতে হবে না। জি স্যার। হ্যাঁ, আমি কি এই অংশটা তোমরা বুঝছো? এটা ধরে নিব। স্যার বুঝছি স্যার। জি স্যার, মোটামুটি বুঝতে- 3 নাম্বার আমরা যেটা বলতেছি একটা পার্ট পিকিং রোবট। পার্ট পিকিং রোবট হচ্ছে, তোমরা বাংলাদেশে অবশ্য এটা নাই, বিদেশে আছে। যেমন ধরো ডাস্টবিনের ভিতরে কয়েকটা ডাস্টবিন পাশাপাশি দেওয়া থাকে, একটার ভিতরে আছে যে ডাস্টবিনের ভিতরে তুমি কাগজ বা এই জাতীয় জিনিসগুলি ফেলবা, একটা ডাস্টবিন আছে যেখানে ধরো গ্লাস যেগুলি থাকে না, গ্লাস জাতীয় জিনিসপত্র কাচের, জি স্যার। এইটার জন্য তুমি আরেকটা ডাস্টবিনে ফেলবা। আরেকটা ডাস্টবিন আছে যেখানে তুমি লোহা জাতীয় জিনিসপত্রগুলো এইগুলি ফেলবা। এখন আমাদের পার্ট পিকিং যে রোবট আছে, পার্ট পিকিং রোবটের কাজ হচ্ছে আসলে আমাদের এইরকম ভাবে জিনিসপত্রগুলি কালেক্ট করে কারেক্ট বিনের ভিতরে নিয়ে ফেলা। যেখানে ধরো কাগজ ফেলানোর কথা সেখানে কাগজটা ফেলছে, যেখানে গ্লাস ফেলার কথা সেখানে গ্লাস ফেলছে, যেখানে লোহা লক্কর ফেলার কথা সেখানে লোহা লক্করগুলি ফেলছে। কথা বোঝা গেছে? জি স্যার। এখন এই জিনিসটা যদি একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, যে একটা ইন্ডাস্ট্রির ভিতরে একটা কনভেয়ার বেল্ট আছে, তোমাদের অনেকেই হয়তো এয়ারপোর্টে দেখছো যে এয়ারপোর্টে যে মালামালের জন্য একটা কনভেয়ার বেল্ট থাকে, তাই না? যেটার ভিতর দিয়ে জি স্যার। মালামালগুলি আসে। সবাই কি দেখছো? জি স্যার। জি স্যার। মোহন, তোর ক্যামেরা অন। আমি তোমাদেরকে আরেকটা কনভেয়ার বেল্টের একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আর কি, হ্যাঁ? সবার জন্য একটু সহজ হবে জিনিসটা তাহলে বুঝতে। দেখা যাচ্ছে সবাই? দেখা যায়। জি স্যার। জি স্যার। আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এরকম কনভেয়ার বেল্ট থাকে,
এই কনভেয়ার বেল্টের ভিতরে ধরো বিভিন্ন রকমের জিনিস যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেই জিনিসগুলি কনভেয়ার বেল্টের ভিতর দিয়ে আসতেছে। এখন মনে করো আমাদের একটা রোবট আছে, এই রোবটটা কনভেয়ার বেল্ট থেকে একটা পার্টস কে সে ধরে সে নির্দিষ্ট বিনে নিয়ে রাখতে হবে তার। কথা বোঝা গেছে? তো আমাদের পার্ট পিকিং রোবট যেটা বলছি, পার্ট পিকিং রোবটের কাজ হচ্ছে আসলে এটা। Percentage of parts in correct bins. তার মানে কনভেয়ার বেল্ট থেকে সে বিভিন্ন পার্টস, মনে করো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে বিভিন্ন পার্টস ম্যানুফ্যাকচার হয়ে কনভেয়ার বেল্টে যাচ্ছে, কনভেয়ার বেল্ট থেকে কালেক্ট করে তুমি এটাকে নির্দিষ্ট জায়গায় রাখা। তাহলে এখানে এনভায়রনমেন্টের ভিতর আসবে কনভেয়ার বেল্ট উইথ পার্টস বিনস, আর অ্যাকচুয়েটর হিসেবে আসবে একটা জয়েন্ট আর্ম এবং হ্যান্ড, সেন্সর হিসেবে আসবে হচ্ছে ক্যামেরা, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমরা আরেকটা দেখবো, ইন্টারেক্টিভ ইংলিশ টিউটর। টিউটরের কাজ কি হবে? ছাত্রের স্কোর যাতে ভালো হয় এটা তাই না? তার পারফরম্যান্স মেজার এটা হবে না? জি স্যার। আচ্ছা, এনভায়রনমেন্ট কি হবে? সেট অফ স্টুডেন্টস, তাই না? জি স্যার। আর অ্যাকচুয়েটর হবে একটা স্ক্রিন ডিসপ্লে, টিচার বিভিন্ন এক্সারসাইজ দিবে, বিভিন্ন সাজেশন দিবে, বিভিন্ন কারেকশন দিবে, তাই না? জি স্যার। আর সেন্সর হবে হচ্ছে কিবোর্ড। কথা বোঝা গেছে? জি স্যার। আমরা এই পর্যন্ত আজকে যে আলোচনা করলাম এর ভিতরে বুঝতে পারো না এরকম কোন অংশ আছে, এবং একটু যদি কাইন্ডলি বলো আমি তাহলে সেই অংশটা রিভিজিট করতে পারি। আচ্ছা, এরকম অংশ? এখন আমরা তাহলে এই কি ধরনের এনভায়রনমেন্ট হতে পারে তার একটা ক্লাসিফিকেশন এখানে বলতেছি। এটাকে বলতেছি যে প্রপার্টিস অফ টাস্ক এনভায়রনমেন্ট। একটা এনভায়রনমেন্ট আছে যেটা ফুললি অবজারভেবল, আর একটা এনভায়রনমেন্ট থাকতে পারে পার্শিয়ালি অবজারভেবল, একটা এনভায়রনমেন্ট থাকতে পারে ডিটারমিনিস্টিক, আরেকটা থাকতে পারে স্টকাস্টিক, একটা থাকতে পারে এপিসোডিক, আরেকটা থাকতে পারে সিকোয়েন্সিয়াল, একটা থাকতে পারে স্ট্যাটিক, আরেকটা থাকতে পারে ডাইনামিক, একটা হচ্ছে ডিসক্রিট থাকতে পারে, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা থাকতে পারে সিঙ্গেল এজেন্ট, আরেকটা থাকতে পারে মাল্টি এজেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা মনে করো দুইজন দাবা খেলতেছি, দুইজন খেলোয়াড়। এনভায়রনমেন্টটা কি ফুললি অবজারভেবল না? জি স্যার, ফুললি অবজারভেবল। জি স্যার। ফুললি অবজারভেবল তো? জি স্যার। এখন মনে করো একটা ফুটবল খেলা হবে, ফুটবল খেলার ভিতরে কিন্তু এনভায়রনমেন্ট বলতে মাঠ আছে, খেলোয়াড়রা আছে, বল আছে, প্লেয়ারের পজিশন আছে। এটা কি ফুললি অবজারভেবল? জি স্যার, আছি স্যার। আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাচ্ছে স্যার, মাইক্রোফোন ঝামেলা করছে স্যার। না স্যার, এটা ফুললি অবজারভেবল না স্যার। আছি স্যার। এইখানে আমাদের এই যে এনভায়রনমেন্টের টাইপের ভিতরে আমরা বলছি একটা এজেন্টের সেন্সরের যদি এরকম পাওয়ার থাকে, সে যে এনভায়রনমেন্টে কাজ করছে এই এনভায়রনমেন্টের কমপ্লিট পিকচার সে দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেই এজেন্টের ক্ষেত্রে
এবং ওই এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে এটা ফুললি অবজারভেবল। শুধু এনভায়রনমেন্ট না, ওই এজেন্টের আসলে সেন্সরের পাওয়ারও এর সাথে নির্ভরশীল। যেমন ধরো একটা ক্যামেরা আছে আমার কাছে যেটা দিয়ে 10 ফিট দূরে পর্যন্ত দেখা যায়। আমি যেই রুমের ভিতরে পিকচার উঠানোর জন্য দাঁড়িয়েছি এই রুমের সাইজ হচ্ছে 60 বাই 60। আমার ক্যামেরাটা 10 ফুটের বেশি দেখা যায় না, কিন্তু তোমার কাছে একটা ক্যামেরা আছে এটা 100 ফুট পর্যন্ত দূরে দেখতে পারে। তো সুতরাং তোমার কাছে এনভায়রনমেন্টটা হচ্ছে ফুললি অবজারভেবল, আমার কাছে কিন্তু এটা পার্শিয়ালি অবজারভেবল হবে, তাই না? জি স্যার। কি বলো? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে একটা এনভায়রনমেন্ট ফুললি অবজারভেবল নাকি পার্শিয়ালি অবজারভেবল, এইটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে এনভায়রনমেন্ট ইটসেলফ, আরেকটা হচ্ছে যেই এজেন্টটা ওই এনভায়রনমেন্টের উপরে কাজ করবে তার সেন্সরের ক্যাপাসিটির উপরে। কথা ক্লিয়ার? জি স্যার। আরেকটা এনভায়রনমেন্টের কথা বলছি আমরা ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে আমার নেক্সট স্টেটটা কি হবে, আমি বর্তমানে যেইখানে আছি এইখান থেকে আমার নেক্সট অবস্থানটা কি হবে, এইটা আমি পরিপূর্ণভাবে বর্তমানে থেকে তার পরবর্তীটাকে ডিটারমাইন করতে পারি। যেমন ফুটবল খেলার ক্ষেত্রে কিন্তু এটা তুমি বলতে পারবে না এখন যে অবস্থা আছে একটু পরে 2 মিনিট পরে তোমার কোন অবস্থা হবে তুমি কিন্তু বলতে পারবে না, কারণ তোমার সাথে তোমার প্রতিপক্ষেরও বিষয় আছে, তাই না? জি স্যার। তো এইটা ডিটারমিনিস্টিক না, এটাকে বলতেছি আমরা স্টকাস্টিক। কিন্তু যদি এমন একটা এনভায়রনমেন্ট হয় যে এনভায়রনমেন্টটা মনে করো একটা ইন্ডাস্ট্রির ভিতরে, সবকিছু তোমার নিজের কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টের ভিতরে তুমি আছো, সেইখানে তুমি সিস্টেমটাকে ডিটারমিনিস্টিক তুমি বলতে পারবা, কারণ এনভায়রনমেন্টের প্রত্যেকটা জিনিস তোমার আগে থেকে ডিজাইন করা, তুমি একটা স্টেপের পর আরেকটা স্টেপ তুমি বলতে পারবা। আরেকটা বলতেছি এপিসোডিক ভার্সেস সিকোয়েন্সিয়াল। এপিসোডিক বলতে আমরা যেটা মিন করছি যে এজেন্টের এক্সপেরিয়েন্সটাকে ছোট ছোট ভাগে ভাগ করা যায়। এবং এই ছোট ভাগগুলিকে দিয়ে তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করতে পারো। কথা বোঝা গেছে? জি স্যার। আজকে মনে হয় আমাদের এইটা দিয়ে আমি শেষ করব। এইখানে দেখো আমরা বলছি চেস উইথ এ ক্লক, চেস উইদাউট এ ক্লক, আর ট্যাক্সি ড্রাইভিং। ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে এনভায়রনমেন্টটা কি ফুললি অবজারভেবল হবে? পার্শিয়াল। পার্শিয়াল হবে। ডিটারমিনিস্টিক হবে? সবকিছু আগে থেকে বলতে পারবা? না স্যার। আজকে আমরা এই পর্যন্তই থাকলো। মোহন আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। কারো যদি কোনো কিছু বলার থাকে আমরা সেটা আলোচনা করতে পারি। ইমরান হোসেন আসো নাকি? ইমরান স্যার আসি স্যার। ক্লাস কিন্তু সব ঠিকঠাক করতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো ভাই। স্যার ওই এই মানে চ্যাপ্টারটা যেটা করালেন স্যার, এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে স্যার? এইখানে এই চ্যাপ্টারের ভিতরে ম্যাথমেটিক্স নাই। শুধুমাত্র ম্যাথমেটিক্স বলতে যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে তোমাকে আমরা বলতে পারি যে তুমি এইটার জন্য একটা তুমি পারফরম্যান্স ম্যাট্রিক তুমি ইয়ে করবা, লিখবা। জি স্যার। ইশরাকুজ্জামান শাকিল। জি স্যার।
ক্লাস কিন্তু সব করতে হবে। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। সারোয়ার জান সজীব, জি স্যার। মিশু নূর, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ক্লাস কিন্তু করতে হবে। জি স্যার। বি কেয়ারফুল। ভেরি মাচ। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দেখা হবে এবং সামনের সপ্তাহে আমরা প্রথম কুইজ নিয়ে আলোচনা করে কুইজের একটা স্কেলিটন আমি দিয়ে দিব আর কি ইনশাআল্লাহ। স্যার বলো। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো প্লিজ প্লিজ। স্যার বলতে চাচ্ছিলাম যে স্যার আইডি গুলো স্যার যদি আমি স্যার কালেক্ট করুন স্যার সেক্ষেত্রে স্যার অনেক ক্ষেত্রে অনেকের মিসিং হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় স্যার। আমি কি স্যার জুম থেকে ছবি তুলে স্যার আপনাকে পাঠিয়ে দিব, মেইল করে দিব নাকি স্যার? ওইভাবে করা যাবে স্যার? হ্যাঁ করা যাবে। ওকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার।